আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের এক ঐতিহাসিক যুগ সম্পর্কে, গুপ্ত সাম্রাজ্য। ভারতীয় ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসাবে পরিচিত, যা প্রায় 320 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময় ভারতীয় সংস্কৃতি, বিজ্ঞান এবং রাজনীতি অনেক উন্নতি লাভ করেছিল। চলুন আপনারা জানি গুপ্তযুগের ঘটনা এবং অর্জন এবং ঐতিহ্য সম্পর্কে। গুপ্ত সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের এক ঐতিহাসিক রাজবংশ, যা 4th শতাব্দী চন্দ্রগুপ্তের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পাটালিপুত্র ছিল এই সাম্রাজ্যের রাজধানী, আজ যা পাটনা নামে পরিচিত। গুপ্তরা একত্রিতভাবে একটি বিশাল অঞ্চল শাসন করেছিল, যা আজকের ভারত, পাকিস্তান, নেপাল এবং নেপালের কিছু অংশ জুড়ে ছিল। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত প্রথম এবং তার পরবর্তী রাজা সমুদ্রগুপ্তের নেতৃত্বে এই সাম্রাজ্য প্রবল শক্তি অর্জন করেছিল। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত প্রথম তার শাসন আমলে সাম্রাজ্যের ভিত্তি তৈরি করেন। তার পরবর্তী পুত্র সমুদ্রগুপ্ত ছিলেন এক অসাধারণ রাজা। সমুদ্রগুপ্ত ভারতীয় ইতিহাসের এক অন্যতম শ্রেষ্ঠ সম্রাট হিসাবে পরিচিত। তার সামরিক কৌশল এবং বিস্তার নীতির কারণে গুপ্ত সাম্রাজ্য উত্তর এবং মধ্য ভারতে তার রাজত্ব বিস্তার করে লাভ করে। তিনি তার শাসনে ধর্মীয় সহনশীলতা, কূটনৈতিক এবং শাসন ব্যবস্থার নতুনত্ব এনেছিলেন। চন্দ্রগুপ্ত দ্বিতীয়, যাকে বিক্রমাদিত্য নামেও জানা যায়, গুপ্ত সাম্রাজ্যের সবচেয়ে বড় সম্রাট হিসাবে খ্যাত। 375 থেকে 415 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল ছিল। গুপ্ত রাজবংশের স্বর্ণযুগ। বিক্রমাদিত্য কেবল পোশাকই ছিলেন না, তিনি সংস্কৃতির পৃষ্ঠপোষকতাও ছিলেন। তার রাজ্যসভায় কালিদাস, আর্যভট্ট, বরাহমিহির মতো বিশিষ্ট পণ্ডিতরা উপস্থিত ছিলেন। বিক্রমাদিত্যের শাসনে শিল্পকলা, সাহিত্য এবং বিজ্ঞানের প্রচুর উন্নতি লাভ করে। গুপ্ত সাম্রাজ্যের সংস্কৃতি অসাধারণ ছিল। এই সময় ভারতীয় সাহিত্যের নতুন দিগন্তের সূচনা হয়। কালিদাস ছিলেন গুপ্তযুগের অন্যতম প্রধান সাহিত্যিক। তার নাটক শকুন্তলা এবং কবিতা মেঘদূত আজও পৃথিবী জুড়ে পাঠিত হয়। আর্যভট্ট ছিলেন এক বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী, যার কাজ আজও গণিতশাস্ত্রে ভিত্তি হিসাবে কাজ করে। গুপ্তরা ভারতীয় বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং তাদের সময়কাল ছিল জ্ঞান এবং শিল্পের চরম উৎকর্ষের যুগ। গুপ্তযুগের অন্যতম বড় অর্জন ছিল বিজ্ঞান, গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে। আর্যভট্ট প্রথমবারের মতো সূর্যকে কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করে বলেছিলেন যে পৃথিবী নিজের অক্ষের চারিপাশে ঘোরে। তবে তার গণিতের কাজ এবং শূন্যের ধারণা আজকের গণিতশাস্ত্রের প্রধান ভিত্তি। বরাহমিহির এবং জ্যোতির্বিজ্ঞানী তার পুঁথি বৃহৎ সংঘ দ্বারা ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। গুপ্তযুগের শিল্প এবং স্থাপত্যের ক্ষেত্রে অনেক উন্নতি লাভ করেছিল। গুপ্ত শিল্পের হিন্দু দেবদেবের মূর্তি, নিখুঁত গঠনশৈলী এবং সূক্ষ্মতা লক্ষ্য করা যায়। অজন্তা এবং এলোরের গুহাচিত্রে এবং ভাস্কর্য গুপ্ত শিল্পকলা এবং স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ। এগুলি শুধু ধর্মীয় নয়, বরং সেই সময়ের সমাজ এবং সংস্কৃতির নানা দিককে ফুটিয়ে তোলে। গুপ্তযুগে ধর্ম এবং দর্শন ব্যাপক প্রভাব পড়েছিল। হিন্দু ধর্মের এই পুনরুজ্জীবন হয়। অনেক মন্দির প্রতিষ্ঠিত হয়। গুপ্ত রাজা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা ছিলেন, তবে তারা অন্য ধর্মকেও সমর্থন করতেন, যেমন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। এই সময়ে দর্শন এবং তত্ত্বগত ভাবনা চিন্তার বিস্তৃত ছিল, যেমন ব্যক্তি আন্দোলন এবং বেদান্ত দর্শন। গুপ্ত সাম্রাজ্যের পতন। যদিও গুপ্ত সাম্রাজ্য তার শিখরে পৌঁছেছিল, তবে 5ম শতাব্দীর নানা কারণে সাম্রাজ্যটি দুর্বল হয়ে পড়ে। হুন শাসক মিহিরকুল ভারতের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করেন এবং গুপ্ত রাজবংশের শক্তি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। সম্রাট স্কন্দগুপ্ত শেষ চেষ্টা করেছিলেন হুনদের বিরুদ্ধে, তবে তার মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের বিলীন হয়ে যায়। গুপ্ত সাম্রাজ্যের পতন হলেও তার উত্তরাধিকারী আজও জীবিত আছে। এই সময়ে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি উন্নতি আমাদের আজও প্রভাবিত করে। আর্যভট্টের গণিত, কালিদাসের সাহিত্য এবং গুপ্ত সাহিত্য ভারতীয় ইতিহাসের অমূল্য রত্ন হিসাবে চিরকাল অম্লান থাকবে। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইবের ভুলবেন না এবং নোটিফিকেশন বেল বোতামটি জ্বালাতে ভুলবেন না। মন্তব্যে আপনার মতামত বা প্রশ্ন জানতে পারেন। পরবর্তী ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।